রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর আতিউর সহ ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, অপরাধীদের সর্বোচ্চ সাজা চায় বাংলাদেশ ব্যাংক। এক বছরে ব্যাংক খাতে লোকসান ১,৩৬,০০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার কথা আবারও জানালেন উপদেষ্টা। কর জটিলতায় বিনিয়োগ কমার শঙ্কা ফিকের, জানালো প্রকৃত রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৪০%, চাপে পড়বে ব্যবসা বাণিজ্য। রাজধানীতে শুরু হলো ৩ দিনের জাতীয় ফল মেলা, উৎপাদন ও রপ্তানি বাড়ছে জানালেন কৃষিমন্ত্রী, বাজেটেও বেড়েছে বরাদ্দ। এবং দেশের বাজারে ভরিতে ২৫০০ টাকা বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের মূল্য ২,৩২,৯০০ টাকা ছাড়ালো। স্বাগত, শুরু করছি স্টার বি স্টোরে, সঙ্গে আছি তামসিদ আহমেদ। শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ১০ বছরের বেশি সময় তদন্তের পর প্রস্তুত হয়েছে খসড়া অভিযোগপত্র। এতে সাবেক গভর্নর আতিউর রহমান সহ ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এই খবর পাওয়া গেছে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় করা অভিযোগপত্রে সাবেক গভর্নর আতিউর রহমান ছাড়াও দেশের ১০ জন ও ভারত, শ্রীলঙ্কা ও চীন সহ নানা দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। খসড়া অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কাছে হস্তান্তর করে আইনি পরামর্শ চেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা, যা যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। $১০১ মিলিয়ন রিজার্ভ চুরির এই ঘটনায় ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, সাবেক নির্বাহী পরিচালক মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামান, উপপরিচালক জুবায়ের বিন হুদার নাম রয়েছে। এছাড়াও রয়েছে তৎকালীন আইটি উপদেষ্টা ভারতীয় নাগরিক রাকেশ আস্থানার নাম। রিজার্ভ চুরির খসড়া প্রতিবেদনে বাংলাদেশের ১০ কর্মকর্তার নাম আসার আস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। শাস্তি নিশ্চিত করা গেলে বাংলাদেশ ব্যাংকের আস্থা সংকট হবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, অপরাধী যেই হোক, বাংলাদেশ ব্যাংক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো কর্মকর্তা তাদের গাফিলতি হোক বা ইন্টেনশনালি হোক, যাতে কখনোই প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কোনো ক্ষতি করার মতো ধৃষ্টতা যাতে দেখাতে সাহস না পায়, বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। দর্শক, রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন জমা ও এই বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, রিজার্ভ চুরি প্রসঙ্গে কি বলল বাংলাদেশ ব্যাংক? যেমনটি বলছিলেন যে দীর্ঘ সময় পরে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যেই বিষয়টি রয়েছে সেটি তদন্তদিন যে ছিল, তদন্ত রিপোর্ট যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল যে আসলে রিজার্ভ চুরির সাথে কারা সম্পৃক্ত রয়েছে এবং কিভাবে চুরি হয়েছে, সেই রিপোর্ট কিন্তু খসড়া যেইটি রয়েছে সেটি আমরা জানি যে ইতিমধ্যে খসড়া তৈরি হয়েছে, তবে চূড়ান্ত করা হয়নি এবং সেই রিপোর্টে ৬৪ জনকে অভিযুক্ত করে একটি তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেখানে ১০ জনের মতো বাংলাদেশে রয়েছে এবং তার মধ্যে অধিকাংশই আমরা বলতে পারি যারা বাংলাদেশ ব্যাংকের যে সাবেক কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মরত ছিলেন তাদের নাম আছে। এর মধ্যে সাবেক গভর্নর এবং ডেপুটি গভর্নর একজন দুজনের নাম আছে। তো এর মধ্যে বাকি যারা আছেন তারা অনেকেই এখান থেকে চাকরি কর্ম শেষ করে বা কর্ম যে বয়স রয়েছে সেটা শেষ করে তারা রিটায়ারমেন্টে রয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে বক্তব্য বলছে যে আসলে এখন যে খসড়ায় যে নামগুলো এসেছে বা তাদের মধ্যে যাদের বাংলাদেশে ব্যাংকে যারা
যারা সম্পৃক্ত রয়েছিল বা ছিল তাদের বিরুদ্ধে যদি চূড়ান্ত প্রতিবেদনে এই নামগুলোই থাকে বা কমে বা নতুন নামও যুক্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দাবি একটাই যে যারা সম্পৃক্ততা রয়েছে বা প্রমাণিত হবে সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি যাতে করে নিশ্চিত করা হয়। কারণ তারা বারবার বলছে যে বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তারা এই রিজার্ভ চুরির সাথে আসলে সম্পৃক্ততা রয়েছে এবং তাদের যদি অভিযোগ এবং সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে ব্যাংকিং খাতের উপর বাংলাদেশ ব্যাংকের প্রতি এবং দেশের যে আর্থিক খাত রয়েছে সেখানে কিন্তু একটা আস্থা সংকট বা বড় আস্থা যে সংকট সেটা তৈরি করবে গ্রাহক এবং বাংলাদেশের যে আমানতকারী রয়েছে ব্যাংকের সাথে সম্পৃক্ত তাদের মাঝে। তো সেক্ষেত্রে আসলে যেই শাস্তি নিশ্চিত হয় বা অভিযুক্ত যারা অপরাধী যারা তাদেরকে নিশ্চিত করে সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক যদি শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাদের দাবি জানানো হবে যে যাতে করে যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে কর্মকর্তারা রয়েছে বা যারা বাংলাদেশ ব্যাংকে কাজ করবেন তারা ভবিষ্যতে যাতে করে কোনো ধরনের অপরাধের সাথে যুক্ত হতে না পারে বা কোনো অপরাধ করতে না পারেন বা অপরাধের কথা চিন্তাও না করেন, সুষ্ঠুভাবে বা সরাসরি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যাতে কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না হয় সেই ধরনের তারা নিজেদেরকে সেই অপরাধ থেকে নিজেদেরকে সরিয়ে আনবে যদি দৃষ্টান্তমূলক যারা এই রিজার্ভ চুরির সাথে সম্পৃক্ত ছিল তাদের শাস্তি নিশ্চিত করা যায়। এছাড়া যে আস্থা সংকট তৈরি হবে আর্থিক খাতের এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি যে আস্থা সংকট তৈরি হবে, সেই ক্ষেত্রে সেই আস্থা সংকটটা আসলে কেটে যাবে বলে মনে করেন যে অপরাধ করে আসলে কেউ পার পাবে না, সেই জায়গাটা থেকে আস্থা সংকটটা কেটে যাবে। কারণ আমরা দেখছি বর্তমানে কিন্তু ব্যাংকিং খাতের উপর একটা আস্থা সংকটের সময় চলছে। সেই দীর্ঘ গত 17 বছর থেকে যে ব্যাংকিং খাতের উপর আস্থা সংকট তৈরি হচ্ছে বর্তমানে আমানতকারীদের এবং গ্রাহকদের, সেইটা যদি এই রিজার্ভ চুরির শাস্তি নিশ্চিত না হয় তাহলে আসলে আস্থা সংকট কাটানো যাবে না। সেক্ষেত্রে সেই শাস্তিটা আসলে নিশ্চিত করা দরকার। তো এই ছিল বাংলাদেশ ব্যাংকের এবং রিজার্ভ চুরির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আতাউর। বাংলাদেশ ব্যাংক চাচ্ছে আমানতকারীদের এবং দেশের আমানতকারীদের আস্থাটা ধরে রাখতে। ধন্যবাদ আতাউর। আমাদের সহকর্মী আতাউর নিয়ন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে যুক্ত হয়েছিলেন এবং এই রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদনে সবশেষ তথ্য জানাচ্ছিলেন। এক বছরে 1,36,000 কোটি টাকার বেশি লোকসান হয়েছে দেশের ব্যাংক খাতে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে 10টি ব্যাংকই লোকসান দিয়েছে 1,57,632 কোটি টাকা। তবে ভালো ও দেশে কার্যত বিদেশি ব্যাংকগুলোর উচ্চ মুনাফার কারণে সমন্বিতভাবে কমেছে ব্যাংক খাতে লোকসান। মোট লোকসান দাঁড়িয়েছে 1,36,666 কোটি টাকায়। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেরই লোকসান বছরে 66,386 কোটি টাকা। এছাড়া এক্সিম ব্যাংক 28,908 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক 13,144 কোটি এবং ইউনিয়ন ব্যাংক 4,685 কোটি টাকা লোকসান করেছে বিদায়ী অর্থ বছরে। দর্শক, ব্যাংক খাত নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব স্টুডিওতে আসা অতিথির সঙ্গে। যাচ্ছি অন্যান্য খবরে। বাংলাদেশ ব্যাংকে সরকার কোনো হস্তক্ষেপ করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড আয়োজিত 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনায় অর্থ উপদেষ্টা আরও বলেন, রাজস্ব নীতির সঙ্গে মুদ্রানীতির সংযোজন ও সামঞ্জস্য আনতে চায় সরকার। রাজস্ব নীতির সাথে মুদ্রানীতির এক ধরনের সম্পর্ক, সংযোজন এবং সামঞ্জস্য রক্ষা করা দরকার। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই এই ফিসক্যাল মনিটারি পলিসির যে হারমোনাইজেশনের কথা বলা হয়েছে সেটি কিন্তু কখনো হয়নি। ইতিমধ্যেই 60,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষিত হয়েছে, যার মধ্যে 41,000 কোটি টাকা হচ্ছে যে রাজস্ব ব্যবস্থার সাথে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সূত্র দিয়ে, এবং এটা একটা খুবই ইনোভেটিভ কায়দা, কারণ এইখানে আসলে সরকারের কত টাকা ব্যয় হচ্ছে সেটা লক্ষ্য করার বিষয়। শত শত বিঘা জমির উপর গড়ে ওঠা গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এখন নীরব। বিলাসবহুল রিসোর্ট এখন দর্শক শূন্য। পার্কের প্রতিষ্ঠাতা সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ের কারাগারে। তবে তার লোভের বলি হয়ে জমি হারানো মানুষ এখনো বয়ে বেড়াচ্ছেন সেই ক্ষত। গোপালগঞ্জের বৈরাগী টোল এলাকা, সাবেক আইজিপি বেনজির আহমেদের সেই সাভানা ইকো রিসোর্ট পার্ক প্রায় 620 বিঘারও বেশি জমির উপর নির্মিত। বেনজির আহমেদের ভয়তে অনেকে জায়গা জমি দিয়ে দিয়েছে। তার সাইডে কিনছে, কেনার পরে আমার সাইডে আমার জায়গা সে বেড়া দিয়ে আটকাই দিচ্ছে। মোটামুটি আনন্দিত আর কি ওনার অ্যারেস্টের কথা শুনে, কিন্তু মানুষ আসলে এর একটা বিচার দেখতে চায়। একসময় এই পার্ক ছিল বেনজিরের ক্ষমতা ও বৃত্তের প্রদর্শনের প্রতীক। এখন হারিয়েছে জৌলস। প্রবেশমুখে টাঙানো আদালতের ক্রোক আদেশ। ভেতরে প্রায় 20টি পুকুর, 14টি কটেজ,
আছে একটি সুইমিং পুল, শিশু পার্ক সহ নানা স্থাপনা। তবে দর্শনার্থীদের উপস্থিতি খুবই কম। চারিদিকে যেন এক ধরনের নিস্তব্ধতা। অনেক আগাছা হয়েছে এবং এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং আশপাশে যারা আছে এদের জন্য এটা অনেক ভালো যে এরা আশপাশে এখানে যারা আছেন তারা এখানে পরিবার নিয়ে এসে ঘুরতে পারবেন। শাবানা পার্কের কথা অনেক শুনছি, ভালোই, এখানে এসে ভালোই লাগছে, কিন্তু পরিবেশটা আরও উন্নত করার দরকার, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো। পার্ক নির্মাণের সময় জমি অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে ওঠে নানা প্রশ্ন। প্রতিবাদের সাহস ছিল না কারো। অনেকে ভুলতে পারেননি জমি হারানোর কষ্ট। একটা দলিল দিচ্ছি, বেনজির সাহেব বর্তমান নিয়মে আমিও স্বাক্ষর করব, যে ক্রয় করবে সেও স্বাক্ষর করবে, কিন্তু বেনজির সাহেবের পক্ষ থেকে কোনো স্বাক্ষর এখন পর্যন্ত দলিলই করে নাই। আমরা দলিলই স্বাক্ষর দিচ্ছি, তাতেই রেজিস্ট্রি হয়ে গেছে। আরও বাপ কাকারা ঠাকুরদাদারা যখন জমি বিক্রি করে দিচ্ছে তো আমরাও জমি বিক্রি করে দাও, আমাদের ওগুলো দিয়ে দরকার নাই। এরপরে সব বিক্রি করে দিছে, তো যার ন্যায্য মূল্য আমরা এখনো পাই নাই। বাধ্যতামূলক সবাই যখন বিক্রি করছে তাহলে আমাদেরও তো যে অনেকে ভয় দেখাইছে যে তোমাদের জমি ভেঙে যাবে, জল হয়ে যাবে, এই কারণে আমরাও জমি বিক্রি করে ফেলছি। 2024 সালে পার্কসহ বেনজির আহমেদের সম্পদ জব্দ করা হয়। বর্তমানে ইজারার মাধ্যমে পার্কটি পরিচালিত হচ্ছে। তদারকি করছে প্রশাসন। আমাদের পার্কটি বিগত 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখে জেলা প্রশাসন, দুদক, মৎস্য অধিদপ্তর এবং কৃষি অধিদপ্তর থেকে রিসিভার বর্গ স্যারদের মাধ্যমে আমরা এই পার্কটি লিজ নিয়েছি। গোপালগঞ্জে অবস্থিত সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক মহামান্য আদালতের নির্দেশনায় একটা পরিচালনা কমিটির মাধ্যমে এটা পরিচালিত হয়। এটার আসলে মূলত জেলা প্রশাসক মহোদয় এর সভাপতি এবং উপপরিচালক দুদক এটা মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করেন। আর আমরা মহামান্য কোর্টের আদালতের নির্দেশনায় আমরা জেলা মৎস্য অফিসার এবং আমি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটি রিসিভার হিসেবে কাজ করি। গত বছরের যে পার্ক ছিল সেটা এই বছর 73,15,000 টাকা আমাদের ব্যাংকে, আমাদের একটা পরিচালনা ব্যাংক রয়েছে, এই ব্যাংকে টাকাটা জমা রয়েছে। সাবানা পার্কের যেই বর্তমানে এটা কোর্টের আদালতের রায় মোতাবেক আমরা কাজ করছি সবাই মিলে এবং কোর্টের রায় মোতাবেকই এটা নিষ্পত্তি হবে। সম্প্রতি দুবাইয়ে গ্রেফতার হয়েছেন বেনজির আহমেদ। এরপর আবারও আলোচনায় এই পার্কটি। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ। এবার জানাবো বাজেট 2026-27 খবর। কাগজে কলমে 20% বলা হলেও বাস্তবে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বেড়েছে 40%, যা বাস্তবায়ন অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মনে করছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকি। আজ দুপুরে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, ঢালাওভাবে 1% টার্নওভার ট্যাক্স ও অনলাইন কর্পোরেট রিটার্নের ফলে বাড়ছে ব্যবসার খরচ। এতে আশঙ্কা দেখা দিয়েছে বিনিয়োগ কমে যাওয়ার। বর্তমানে প্রায় 9.5% মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ইতিবাচক হলেও এটি অর্জনে বাজেটে নেই সুস্পষ্ট কোনো কৌশল বা রোডম্যাপ। দুপুরে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকির বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করা হয়। এ সময় টার্নওভার ট্যাক্স 1% নির্ধারণ এবং কর্পোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে নেয়ার ফলে ব্যবসার ব্যয় বাড়ার শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। যেটা আমরা টার্নওভার ট্যাক্স হিসেবে আপনারা সবাই রিপোর্ট করেন, এটা কিন্তু 1% ইন জেনারেল কোম্পানিগুলোর জন্য ফিক্স রেখে দিয়েছে। তাহলে রিকভারি ফেজে যখন লসেস হয়, লসের উপরও যদি আমাকে রেভিনিউর উপরে যদি 1% ট্যাক্স দিতে হয়, ইটস এ বার্ডেন অন দ্য বিজনেস। ডিরেগুলেশন বা বিনিয়ন্ত্রীকরণ কার্যকরভাবে বাস্তবায়ন এবং সবার জন্য সমান কর নীতি নিশ্চিত করার আহ্বান জানান ফিকির সহসভাপতি। আমরা বাজেটে অনেকগুলো দেখি খুব ভালো পদক্ষেপ, বাট যখন অন দ্য গ্রাউন্ড ফিল্ডে যায় এটা কিন্তু ওইভাবে ওয়েলকামিং হয় না। বাজেট ইজ ভেরি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, এক্সিকিউশন ইজ এ চ্যালেঞ্জিং। সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দকে স্বাগত জানিয়ে ফিকির সভাপতি বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ ও করের আওতা সম্প্রসারণ করতে হবে। কোম্পানির ব্যক্তিগত উদ্যোগ ছাড়া খুব বেশি এফডিআই কে এসছে, সেখানে আবার দেখতে হবে আমরা যেগুলি কারেন্ট যারা আছেন তাদের নানা রকম ট্যাক্সের অনেক ধরনের প্রবলেম হচ্ছে। এজন্য আমাদের ইজ অফ ডুইং বিজনেসের উপরেও আমাদেরকে অবশ্য নজর দিতে হবে। করের আওতা বাড়াতে যারা কর দিচ্ছে না তাদের খুঁজে বের করা, বিভিন্ন লাইসেন্স ও ভ্যাট রিটার্নের ক্ষেত্রে পিএসআর বাধ্যতামূলক করারও সুপারিশ করে সংগঠনটি। অন্যান্য দেশ তো করেছে, এটা তো ইম্পসিবল জিনিস না। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।
নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ, এসএমই অর্থায়নে আলাদা কোটা এবং সহজ জামানত নীতি কার্যকর সহ 5 দফা দাবি জানিয়েছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েব। সকালে রাজধানীর বাংলা মোটরে অনুষ্ঠিত বাজেট পরবর্তী আলোচনা সভায় এসব দাবি উঠে আসে। এ সময় নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ, এসএমই অর্থায়নে আলাদা কোটা এবং সহজ জামানত নীতি কার্যকর, উন্নয়ন কর্মসূচি জোরদার, বাজার সংযোগ ও ই-কমার্স সক্ষমতা বৃদ্ধি ও পণ্য ব্র্যান্ডিংয়ে বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া নির্দিষ্ট অংশগ্রহণ সুবিধা ও অগ্রাধিকার নিশ্চিত সহ 5টি দাবি জানান ওয়েবের সদস্যরা। এর বাইরে সম্মেলনে বিশেষ তহবিল, স্টার্টআপ অর্থায়ন কাঠামো একীভূতকরণ সহ ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয় আলোচনায়। নারী অর্থনৈতিক ক্ষমতায়ন শুধু একটি সামাজিক কর্মসূচি নয়, এটি বাংলাদেশের টেকসই অর্থনৈতিক, নৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। আমরা সরকারের সঙ্গে অংশীদারিমূলকভাবে কাজ করতে প্রস্তুত আছি। রাজধানীর খামারবাড়ি এলাকায় শুরু হয়েছে 3 দিনের জাতীয় ফল মেলা। দেশীয় ছাড়াও আছে বিদেশি নানা ফলের সমারোহ। মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। এ সময় তিনি জানান, চলতি বছর ফল উৎপাদন রপ্তানি আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। অন্যদিকে বাজেটে এবার কৃষিতে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এক ছাদের নিচে রং বেরঙের দেশি ফলের সমাহার, ফরমালিন ও রাসায়নিক মুক্ত তাজা ফলের খোঁজে মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস, এই প্রতিপাদ্য নিয়ে সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয়েছে জাতীয় ফল মেলা 2026। মেলায় অংশ নেয়া উদ্যোক্তারা জানান, স্থানীয় পর্যায়ে হিমাগার ও সহজ শর্তে ঋণ পেলে এই খাতের রপ্তানি আরও বাড়ানো সম্ভব। মনিটরিং ব্যবস্থা কিন্তু কৃষি অফিস করে, কিন্তু কোল্ড স্টোরের দরকার, আর বাইরে পাঠানোর যে একটা ব্যবস্থা, এটার জন্য সরকার করে। পরিবহনের দাম এবং এই রপ্তানি হয় না এবং বাজারজাত করতে পারছে না, এটা সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, যাতে এইদিকে খুব কঠোর নজর দেয়। জাতীয় ফলমেলা পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী বলেন, কৃষিখাতে অতীতের যে কোনো সময়ের চেয়ে 2026-27 অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে। গত বছরের তুলনায় 10% কৃষি বাজেট বেড়েছে। তারপরে প্রমোদনা বা উন্নয়ন বাজেট আছে, আমাদের বাজেটের ভিতরে আবার ভাগ আছে, ওটা বেড়েছে 59%। এবারের বাজেট অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে। এবছর আম, কাঁঠাল, ড্রাগন সহ বিভিন্ন ফল রপ্তানি আগের বছরগুলো থেকে বেড়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। সময়ের সাথে কাপ্তাই হ্রদে থেকে হারিয়ে যাচ্ছে কার্প জাতীয় বড় মাছ। সে জায়গা দখলে নিচ্ছে কাচকি ও চাপিলার মতো ছোট মাছ। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, পলি জমে হ্রদের গভীরতা কমে যাওয়ায় ঘটছে এমন পরিবর্তন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জেলেরা এবং পাশাপাশি দাম বাড়ছে বাজারেও। হ্রদের বুকে জাল ফেলেছেন জেলেরা, তবে সেই জালে কাচকি, চাপিলার ছড়াছড়ি, দেখা নেই রুই, কাতলা কিংবা মৃগেল মাছ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে, 60-এর দশকে যেখানে মোট আহরিত মাছের 81% ছিল কার্প জাতীয় মাছ, সময়ের ব্যবধানে আজ তা নেমে এসেছে মাত্র 0.4%। একই কথা বললেন কাপ্তাইয়ের জেলেরা। বড় কাতা, লুই, চিতল, মির্গি এবং কি এই ধরনের বিভিন্ন বড় বড় মাছ দেখা যেত, কিন্তু এখন কিন্তু অনেক কম। সরকার দেখতো ভালো কিছু উত্তোলন করা হয়তো, এখানে বড় মাছের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি ব্যবসায়ীদের। এখন আমাদের খাল অবশ্যই খনন করতে হবে, খনন না করলে এই লেক একসময় ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এখন যেটা গুড়া মাছ পাওয়া যাচ্ছে, এটাও পাওয়া যাবে না। কমের কারণে আমাদের সমস্যা হচ্ছে, বিএফআইডিসির সমস্যা হচ্ছে, চাষের সমস্যা হচ্ছে, কাঠ ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রজননের স্থল ভরাট হয়ে যাওয়ায় কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষমতা হ্রাস পেয়েছে। এ নিয়ে গবেষণা বাড়ানো হবে বলে জানান তারা। পলি ভরাট হয়ে যাওয়াতে এখানে ভালো করে তারা ব্রিডিং পারফরমেন্স করতে পারতেছে না, এই জন্য তারা ডিম না ছাড়ার কারণে রুই জাতীয় মাছ
কমে যাচ্ছে আর কি। এর পাশাপাশি আর উল্লেখযোগ্য হচ্ছে কাপ্তাই লেকে প্রচুর পরিমাণ ওভারফিশিং হয় এবং সব প্রজাতির রুই জাতীয় এবং কার্প জাতীয় মাছের ডিম সহ ধরে ফেলে এবং মাছ বড় হওয়ার সুযোগ পায় না। গবেষণার মাধ্যমে জিনিসটা হয়তো সঠিক তথ্য পাওয়া যেতে পারে যে আসলে এর কারণটা কি। তো আমরা নিজেরাও চেষ্টা করছি, আমাদের সাথে আমাদের এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি এই জিনিসটা উদ্ঘাটন করার জন্য। তারা এবং বিএফআরএ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। গেল অর্থবছরে কাপ্তাই হ্রদ থেকে বিএফডিসি ঘাটে মোট মৎস্য অবতরণ হয়েছে প্রায় 10,000 টন, যা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে 22,56,00,000 টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, ব্যাংক খাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। স্বাগত আপনাকে। প্রথমে যে প্রসঙ্গে আসতে চাই, আজকে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি, সেই রিজার্ভ চুরির মামলার পর 10 বছরেরও বেশি তদন্তের পর একটা খসড়া প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে সাবেক গভর্নর, ডেপুটি গভর্নর সহ 64 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে অভিযোগ উঠেছে। তো এই তদন্তে 10 বছরেরও বেশি সময়, এত সময় কেন লেগে গেল এবং এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? না, তদন্তে এটাকে এখানে বেশি সময় লাগারই কথা, কারণ এটা তো হচ্ছে সমস্ত আপনার আইটি রিলেটেড কাজকর্ম, তো সেগুলো আবার প্রমাণ মেলাও খুব কষ্টকর। তবে যাদেরকে ঢালাভাবে নিয়ে আসছে এগুলো আমি তো কোনোভাবে বিশ্বাস করি না যে ডক্টর আতিউর রহমান ইজ ইনভলভ। হয়তো আতিউর রহমানের একটা কে বলে ল্যাক অফ মনিটরিং থাকতে পারে, দায়িত্ব অবহেলা থাকতে পারে, সেগুলো হতে পারে, কিন্তু একেবারে তাদেরকে সরাসরি ইনভলভ করে দেয়া এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। তারপরে আরও ডেপুটি গভর্নর, আমি ওদেরকে ব্যক্তিগতভাবেও চিনি, ওরা কেমন ধরনের মানুষ তা আমি জানি, কিন্তু সুতরাং তারা ইনভলভ হতে পারে এইভাবে যে দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ আপনার কী বলে আপনার ওই ল্যাক অফ আপনার কী বলে মনিটরিং, আপনার দায়িত্বহীনতার ব্যাপার আসতে পারে। কারণ গভর্নরের পক্ষে তো সম্ভব নয় আসলে ডিলিং রুমে কী হচ্ছে সেটা যে দেখা। আমার তো মনে আছে যে ইন্ডিয়ান গভর্নর রঘুরাম রাজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম বাংলাদেশে একটা হেস্ট হয়ে গেছে, এর সাথে আপনার কী মতামত। তখন সে সাংবাদিকদের বলছিল যে এখন থেকে আপনারা চান যে গভর্নরও ডিলিং রুমে যে বসে থাকবে। তো ডিলিং রুমে যারা কাজকর্ম করছে বা যারা ডিলার বা যাদের সাথে ডিল করা হয়েছে বিদেশে বিভিন্ন জায়গায় আছে, তাদের সাথে যে কাজকর্মগুলো হয়েছে সেগুলো আপনাকে দেখতে হবে, এবং এগুলো দেখতে যে ডেফিনেটলি তাদের ব্যাপার আসবে তারা ঠিকমতো মনিটরিং করেছে কিনা। তবে তাদেরকে একেবারে ইনভলভ আতিউর রহমান 1 নম্বরে ইনভলভ, এটা আমার পক্ষে বিশ্বাস করা খুব কষ্টকর। এটা কি এক প্রকারের পুলিশের তদন্ত প্রতিবেদন? এটা আমার মনে হয় এটা বায়াসড একটা পুলিশি তদন্ত প্রতিবেদন, হয়তোবা মানে সরকার থেকে বলা হয়েছে এইভাবে করো, এই সমস্ত লোকগুলোকে তোমরা নিয়ে আসো সামনে, সেটাও হইতে পারে, আমি জানি না কি হয়েছে। তবে এটা আমি ওনাদের সাথে ব্যক্তিগতভাবে মেলামেশা করি, ওনাদের সাথে বহুদিন যাবৎ কাজকর্ম করেছি, এটা আমি বিশ্বাস করতে পারি না দ্যাট দে আর ইনভলভড। প্রচ্ছন্নভাবে হতে পারে, কিন্তু প্রকাশ্যে সরাসরিভাবে দে উইল বি ইনভলভ, এটা আমি বিশ্বাস করতে পারি না। এখন তো বলা যায় যে খসড়া একটা খসড়া দিলে তো হবে না, দে উইল হ্যাভ টু প্রুভ ইট, তাই না? তারপরে আপনার যদি প্রমাণিত হয় তখন ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি প্রুভড হয় তাহলে কিন্তু আমি আবার শাস্তি দেওয়ার বিরুদ্ধে না। যদি প্রুভড হয় ডেফিনেটলি দে মাস্ট বি পানিশড, দে মাস্ট বি এডিকুয়েটলি পানিশড, তাই না? কারণ এই ধরনের আমরা আমাদের দেশে এই যে নীতি আপনার এই শাস্তি না দেওয়ার প্রবণতা থেকে আসলে লোকজন আর এই অপকর্ম করতে সাহস পায়। তো সুতরাং এই যে বিচারহীনতা সংস্কৃতি থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এখন বিচারহীনতা সংস্কৃতির নামে যদি আপনি মানে যারা ইনভলভ না তাদেরকেও সমানে আপনি ইনভলভ করতে চান, সেটা অবশ্য গ্রহণযোগ্য না। যেটা আপনি বলছিলেন যে যেহেতু অপরাধটা ডিজিটালি হয়েছে, সেটার প্রমাণ পাওয়াটা একটা কষ্টের বিষয় ছিল, এবং রাতারাতি আমরা দেখেছি রিজার্ভ নাই হয়ে গেছে। তো এই রিজার্ভ চুরির অর্থ কি আদৌ ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা? না, ওটা তো কারণ আমরা বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো সবাই আমরা এগমন গ্রুপের মেম্বার। এগমন গ্রুপের কনস্টিটিউশনের মধ্যে বলা আছে যে যদি এটা প্রমাণ করা যেতে পারে যে রিজার্ভ চুরি হয়েছে এবং যারা চুরি করেছে তারা এরা এবং এটা এদের কারণে হয়েছে, তখন হয়তোবা সেখান থেকে ফেরত আনা যেতে পারে। এবং আসলে এগমন গ্রুপের কনস্টিটিউশনে এটাও বলা আছে যে দেশে আসলে ফান্ড ট্রান্সফারটা হয় আসলে ওই দেশে মেনলি রেসপন্সিবল, ইটস নট বাংলাদেশ। আমার ফান্ড ট্রান্সফার হচ্ছে কোথায়? ফিলিপিনে। ফান্ড ট্রান্সফার হচ্ছে কোথায়? নিউ ইয়র্ক থেকে হয়েছে, তাই না? ওখানে আপনার
আপনার বেশিরভাগ আপনার কী বলে আপনার রেসপন্সিবিলিটি দিতে পারেন আপনি। এই যে যেসব প্রতিষ্ঠানের বা ব্যক্তির নাম খসড়াভাবে এসছে এবং চূড়ান্তভাবে যদি প্রমাণিত হয়, তাহলে কিভাবে শাস্তির প্রক্রিয়াটা আগাতে পারে? শাস্তির প্রক্রিয়াটা আমাদের দেশের কারণ মানে ব্যাপারটা তো হচ্ছে আমাদের দেশের আইন কানুন অনুযায়ী আপনি তাকে শাস্তি দেবেন। এখন যে আপনার এই কেসটা যদি ইন্টারন্যাশনাল কোর্টে হয় তাহলে ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আপনি জানেন যে নিউ ইয়র্ক কোর্টে এই কেসটা এখনও আছে, তাই না? তো সুতরাং আমাদের দেশের আইন অনুযায়ী আপনার বিচার হবে। সেখানে যে মৃত্যুদণ্ড যদি মানে আপনার অ্যাপ্লিকেবল হয়, মৃত্যুদণ্ড দিতে হবে আপনাকে, তাই না? কারণ এই শাস্তির সাথে কোনো কম্প্রোমাইজ করা ঠিক হবে না। এই যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ ডেপুটি গভর্নর এবং ঢালাওভাবে বলা যায় আরো উচ্চ পদস্থ অনেক কর্মকর্তার নাম আনা হয়েছে, তো এটার কারণে কি মানুষের মধ্যে একটা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বের প্রতি একটা অনাস্থা তৈরি হবে কিনা? এবং এদিকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছে যে যদি প্রমাণিত হয় তাহলে সর্বোচ্চ শাস্তি দেওয়ার পক্ষে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অফকোর্স কেন্দ্রীয় ব্যাংক কখনো বলবে না যে শাস্তি না দিন, তাহলে তো আসলে মানুষ আস্থা নষ্ট হবে। এখন কেন্দ্রীয় ব্যাংক যখন নিজের থেকে বলতেছে যে যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এর ফলেই তো মানুষের আস্থা নষ্ট হবে না, আমি মনে করি। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি এটার এগেনস্টে যে দাঁড়াতে যে না ওদের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না, ওদেরকে আপনি রেসপন্সিবল করা যাবে না, তাহলে ডেফিনেটলি মানুষের আস্থা নষ্ট হইতো। মানুষ তো অত বোকা না। এখন কেন্দ্রীয় ব্যাংক তো এটা গ্রহণ করেছে, তাদের যে একটা সিআইডি রিপোর্ট দেওয়া হয়েছে সেটা গ্রহণ করেছে। এখন কেন্দ্রীয় ব্যাংক খতিয়ে দেখবে, কোর্ট খতিয়ে দেখবে আর কি রিয়েলি রেসপন্সিবল কিনা। রিয়েলি যদি রেসপন্সিবল হয় তাহলে ডেফিনেটলি কেন্দ্রীয় ব্যাংক সেখানে বলা হচ্ছে যে তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটলি পানিশ করা উচিত। অর্থাৎ যদি প্রমাণিত হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংক নিজেদের জায়গায় ঠিক রয়েছে। এবার যদি একটু দেশের ব্যাংক খাত প্রসঙ্গে আসি, এক বছরে দেশের ব্যাংক খাতে 1,36,000 কোটি টাকারও বেশি লোকসান হয়েছে। ব্যাংক খাত নিয়ে এত সংস্কারের পরিকল্পনা করার পরেও এমন দুরূহ অবস্থা কেন? না, আপনি তো শুধু পরিকল্পনা করেই যাচ্ছেন, ইমপ্লিমেন্টেশন তো হচ্ছে না। ইমপ্লিমেন্টেশন করেন তারপরে আসলে তারপরে যদি এত বিপুল পরিমাণে লোকসান হয় তখন আমরা তাকে কাউকে না কাউকে রেসপন্সিবল করতে পারবো। তো এখন আমরা শুধু পরিকল্পনা যে খুব বেশি করা হচ্ছে তা না, আপনার রিফর্মে তো ঠিকমতো কাজকর্ম শুরু করতে পারেনি। এই যে রেজিমটা চেঞ্জ হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক প্রথম কী করলো, এই সমস্ত আপনার দুর্বল আপনার প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর বোর্ড চেঞ্জ করলো। আমরা খুব খুশি হয়েছিলাম যে অনেক কিছু করবে এরা। তারপরে বাংলাদেশ ব্যাংক অর্ডারটা চেঞ্জ করার একটা প্রয়াস নেওয়া হয়েছিল, সেটাও করতে পারেনি। তারপরে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা করা হয়েছে, সেটাও ঠিকমতো ইমপ্লিমেন্ট করা যায়নি। তো সুতরাং আপনি খালি একের পর এক মানে অগোছালো পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। আপনি একটা স্ট্রাকচার্ড একটা কমপ্লিট একটা পরিকল্পনা নিয়ে এগোলে এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায় ডেফিনেটলি পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে না কেন? আর সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আমি তো কখনো সদিচ্ছাই দেখি না সরকারের, যে ওরা চায় কিনা এগুলো। আগের এই যে বিএনপি গভর্নমেন্ট আসার আগে একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেখানে বাংলাদেশ ব্যাংক অর্ডার চেঞ্জ করার ব্যাপারে কথাবার্তা হলো, ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা হলো। এখনকার গভর্নমেন্ট এগুলো সব ভুলেই গেছে, তাই না? সুতরাং আমার কথা হচ্ছে ওইগুলো করলেই যে আপনি হয়ে যেত, এইগুলো না করলে যে হবে না সেটা আমি বলি না, কিন্তু যেটাই আমি করি না কেন একটা স্ট্রাকচারে যে একটা কমপ্লিট একটা পরিকল্পনা নিয়ে আপনাকে এগোতে হচ্ছে। তো এখন আজকে কিছু করলেন, কালকে কিছু করলেন, আরেকটা গভর্নমেন্ট আসবে কয়েকদিন পরে, সে আবার কিছু করলো, তারপরে আবার অর্থমন্ত্রী পরিবর্তন হবে, সে আবার কিছু করলো। এইভাবে তো হবে না ভাই, এইভাবে তো হবে না। আওয়ামী রিজিম যখন শেষ হলো, অন্তর্বর্তী সরকার এসে যখন বাস্তবিক চিত্র প্রকাশ করা শুরু করলো, তখন আপনারা এবং আমরা সব আশাবাদী ছিলাম যে ব্যাংক খাতটা নিয়ে এবার হয়তোবা সংস্কারের পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু ইন্টারিমের সময় সেই সদিচ্ছাটা আমরা দেখিনি এবং রাজনৈতিক সরকারের সময়ও সেই পথে আগাতে দেখা যাচ্ছে না। আসলে কেন ব্যাংক খাতটা নিয়ে এত অনিচ্ছা দেখা যাচ্ছে? কারণ আমি তো সবসময় বলি যে মানে আমাদের পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমে ব্যাংক ইজ দ্য মোস্ট ডমিনেন্ট মোড, তাই না? সুতরাং অর্থায়নের ব্যাপারটা ব্যাংকিং থাকতে হবে। আমাদের অন্যান্য আপনার আউটলেটগুলো কিন্তু যেমন সিকিউরিটি মার্কেট, ইন্স্যুরেন্স মার্কেট, এগুলো অত বেশি ক্রিয়াশীল না। তো সুতরাং এই জন্য সবাই সব গভর্নমেন্টই চায় ব্যাংকিং কার্ডটা নিজের কাছে ধরে রাখার জন্য। এবং কারণ ব্যাংকিংকে ধরে রাখতে পারলে তার অর্থায়নের ব্যাপারগুলো সলভ হবে, বা সে যাদেরকে আপনার কি বলে নিজের দলের লোক মনে করে বা নিজের আস্থাশীল মনে করে তাদেরকে কিছু সুবিধা দিতে পারবে। তো এই সমস্ত কথা, সেই জন্য আমি সবসময় যেটা বলি যে এটা হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আমি চাই কি না,
আমি যদি চাই, সরকার যদি চায়, আরে 3 মাস 6 মাস 1 বছরের মধ্যে ব্যাংকিং খাতে উল্টে দেওয়া যাবে, কি বলেন? সরকার রাজনৈতিক সদিচ্ছাটা হচ্ছে আসল কথা। আসলে তো আমাদের রাজনৈতিক সদিচ্ছা নাই, কারণ আমার দলের লোকজনদের সাপোর্ট করতে হবে, আমার আস্থাশীল লোকজনকে ফাইন্যান্স করতে হবে। তো এইগুলো করতে গেলে তখন আপনি তো ওই মানে কয়েকটা লোককে দেখে আপনার এই রিফর্মগুলো করতে পারবেন না। রিফর্ম করতে গেলে আপনাকে এইগুলো ঊর্ধ্বে উঠতে হবে। এই যে খেলাপি ঋণের 5,88,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ, এই খেলাপি ঋণের আদায় বিষয়ে সরকারের মধ্যে কোনো সদিচ্ছা বা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা? আমি তো দেখতে পাচ্ছি না কোনো ধরনের উদ্যোগ আছে কিনা বা কোনো ধরনের ইচ্ছা আছে কিনা। ইচ্ছা থাকলে আবার আদায় হবে না কেন, আমি তো এটাই বুঝি না। আমার তো ইচ্ছাটাই নাই, তাই না? এই যে দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এই যে রেজিম চেঞ্জ হওয়ার পর এই যে কতগুলো সার্কুলার দেওয়া হয়েছে আপনার যে লোন রিশেডিউলিংয়ের ব্যাপারে, তারপরে এই লোনগুলো আবার কীভাবে নতুন করে লোন দেওয়া হবে এই সমস্ত ব্যাপারে, এইগুলো তো সবই ইন্ডিকেট করে যে আসলে সরকারের কোনো ইচ্ছাই নেই, সরকারের কোনো ইচ্ছা নেই। কারণ আমরা যখন নাকি লোন রিশেডিউলিংয়ের সার্কুলারটা দেখায়, আমরা নিজেরাও বলেছিলাম যে দেখেন আপনি লোনগুলো রিশিডিউল করেন, কিন্তু সারা বিশ্বে যে জিনিসটা প্রচলিত সেটা হচ্ছে যে রিশিডিউল লোন কখনো তার স্ট্যাটাস চেঞ্জ করে না আনলেস ইট ইজ ফুললি পেড অফ। কিন্তু কই আমাদের দেশে লোন রিশিডিউল করার সুযোগ দিলেন, কিন্তু রিশিডিউল লোন আপনি রিশিডিউল করার পরে এটা ক্লিন লোন হয়ে গেল। আর ক্লিন লোন হয়ে যাওয়ার পরে তো আপনি ওই ব্যাংকের থেকেও ঋণ নিতে পারেন, অন্যান্য ব্যাংক থেকেও ঋণ নিতে পারেন। তাও একটা মিনিমাম প্রাইস 1% বা 2% ডাউন পেমেন্ট করে আপনার রিশিডিউল করেন। তো এটা তো আসলে রিশিডিউল যারা করবে, যারা নাকি এক্সিস্টিং খেলাপি, তারা আরও বেশি উৎসাহিত হয়। আর সরকারকে সবসময় বলা হচ্ছে আপনি আপনার খেলাপির মধ্যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত দুইটা ভাগ করেন। কারণ ইন্ডিয়াতে নিয়ম আছে, ব্যাঙ্কগুলো থেকে স্টেটমেন্ট পাঠাতে হয় সেন্ট্রাল ব্যাংকে যে কারা ইচ্ছাকৃত খেলাপি, কারা অনিচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিতে আপনি একভাবে ট্রিটমেন্ট করবেন, আর অনিচ্ছাকৃত খেলাপিদের কাছ থেকে টাকা তো আপনি আদায় করতে পারবেন, সেই জন্য তার ট্রিটমেন্টের প্রসিডিউরটা হবে ডিফারেন্ট। এগুলো তো কেউ করে না আমাদের দেশে। এবার যদি একটু ইসলামী ব্যাংকের প্রসঙ্গে আসি, চেয়ারম্যানকে অপসারণ করা হলো এবং নতুন বোর্ডও গঠন করা হবে এমনটা ঘোষণাও দেওয়া হয়েছে। তো নতুন বোর্ডের গঠন আসলে কিভাবে হতে পারে, নতুন চেয়ারম্যান যোগ্য ব্যক্তিকে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঠিক করতে পারে, এবং সব মিলিয়ে গ্রাহকদের মধ্যে যে অনাস্থাটা তৈরি হচ্ছিল বা তৈরি হচ্ছে সেটা কিভাবে দূর করতে পারে? না, আসলে তো আমরাই আসলে একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করলাম। বাংলাদেশ ব্যাংক যখন নতুন একজন লোককে এখানে দিবে চেয়ারম্যান হিসেবে, তো আমি তো মনে করি আগে যে চেয়ারম্যান ছিল তার থেকে বেটার কোনো লোক আসতে পারবে এখানে। সে ভদ্রলোক সারা জীবন বাংলাদেশ ব্যাংকে কাজ করেছে, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল, তারপরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হয়েছে, তাকে বাংলাদেশ ব্যাংকে আপনার নমিনেট করেছে। কই আমি তো দেখি যে 5টা ইসলামী ব্যাংক একসাথে করলো, সেখানে কাকে চেয়ারম্যান হিসেবে দিল? একজন আমলাকে। কই তখন তো কেউ আন্দোলন করে নেই। আর আমার কথা হচ্ছে এটা কি গ্রাহকরা ঠিক করবে কে চেয়ারম্যান হবে বা নাকি হবে না, নাকি কে বোর্ড হবে? এটা বোর্ড মেম্বাররা ঠিক করবে, বা বোর্ড মেম্বাররা যদি অপারগ হয় তাহলে বাংলাদেশ ব্যাংক ঠিক করবে। তো সুতরাং এখানে এই যে গ্রাহকদের আন্দোলনের সামনে বাংলাদেশ ব্যাংকের মাথা নোয়ানোটা, এটা আমার একেবারেই পছন্দ হয়নি। এবং এর ফলে কিন্তু ডেফিনেটলি ব্যাংকিং সিস্টেমে আপনার একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করালো। এই যে একটা এক্সাম্পল আমরা ক্রিয়েট করলাম, এখন মধুমতি ব্যাংকের চেয়ারম্যান যদি বাংলাদেশ ব্যাংক চেঞ্জ করে, মধুমতি ব্যাংকের লোকেরাও আপনার আন্দোলন করবে, বলে আমার চেয়ারম্যান আওয়ামী লীগের একজনকে দাও, তাই না? তারপরে আপনার যদি আমি এক্সাম্পলের কথা বলছি, তারপর যদি আপনার মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান যদি চেঞ্জ করে, তা আওয়ামী লীগের লোকজন আপনার মানে আন্দোলন করে বলবে আওয়ামী লীগের কাউকে দাও। তাহলে এটা কথা হইতে পারে নাকি? ব্যাংক চালাবে ব্যাংকাররা, তাই না? তার ব্যাংকের বোর্ড এবং সেন্ট্রাল ব্যাংক মনিটর করবে, তাই না? এই গভর্নেন্সই তো নাই বাংলাদেশে। আমরা তো সেটাই চাচ্ছি যে গভর্নেন্স ফিরে আসুক, তাই না? তো গ্রাহকদের কনসার্ন হচ্ছে তারা ব্যাংকে টাকা রেখেছে, টাকা ঠিক মতো তুলতে পারছে কিনা, অন্যান্য ব্যাংকিং সেবা ঠিক মতো পাচ্ছে কিনা, এগুলো হচ্ছে তাদের কনসার্ন। যদি না পায় দেন ডেফিনেটলি দে মাস্ট প্লেস দেয়ার মানে প্রোটেস্ট, তাই না? তো গ্রাহকরা নির্বাচন করতে পারে না কে চেয়ারম্যান হবে আর কে বোর্ড মেম্বার হবে। এটা একটা ব্যাড এক্সাম্পল হয়ে গেল আমাদের দেশের জন্য। কেন্দ্রীয় ব্যাংকের সুশাসন ফিরে আসুক এই প্রত্যাশা রাখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে জানার জন্য। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। প্রধান সূচক ডিএসইএক্স প্রায় 40 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,661 পয়েন্টে। লেনদেন হয়েছে প্রায় 1200 কোটি টাকার শেয়ার।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 176টির, কমেছে 185টির এবং অপরিবর্তিত আছে 35টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইকে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ জানিয়েছে বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি পরোটা তৈরির জন্য গাজীপুরের ফ্যাক্টরিতে আলাদা একটি উৎপাদন লাইন যুক্ত করবে। 17 জুন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানানো হয়েছে। এদিকে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ও ইউনিলিভার বাংলাদেশ ডিএসইকে জানিয়েছে গেল বছরের জন্য লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে প্রতিষ্ঠান দুটি। বাংলাদেশে বিনিয়োগ নিয়ে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। পলিসি রুলস রেগুলেশন এফডিআইকে ফ্যাসিলিটেট করার জন্য সেই বিষয়গুলো একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আসলে এফডিআই বলতে মানে ফরেন ইনভেস্টমেন্ট বলতে আমরা এফডিআই বুঝি, কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট বা যদি আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং বলি, আমার দেশে আসলে কিভাবে আসছে ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন ফাইন্যান্সিং, সেটার মেজর মোড যদি আমরা চিন্তা করি, সেটা প্রথমত এফডিআই, এছাড়া আছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা এফপিআই বলি, আরেকটা এক্সটার্নাল ডেট, যদি এটা ইনভেস্টমেন্ট না কিন্তু এটা একটা ফরেন ফাইন্যান্সিং হিসেবে আছে। তো আমরা এফডিআই এই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট এটাও একটু আলোচনা করব, আর যদিও আজকের আলোচনা মূলত এফডিআই বিষয়ক, এফডিআই সম্পর্কে ধারণা দেওয়া, কিন্তু ফরেন ইনভেস্টমেন্টের পার্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্টটাও ফরেন ইনভেস্টমেন্টের একটা পার্ট। তো আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ডেফিনেশনে যদি যাই, ওইসিডি বেঞ্চমার্কের ডেফিনেশন অনুযায়ী যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা হচ্ছে যে একটা ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট, যেটা একটা নন রেসিডেন্ট কান্ট্রি থেকে নন রেসিডেন্ট ইনভেস্টর একটা হোস্ট কান্ট্রি বা রেসিডেন্ট কান্ট্রিতে ইনভেস্ট করবে। সেটার অবজেক্টিভটা কি? টু এস্টাবলিশ এ লাস্টিং ইন্টারেস্ট। এই লাস্টিং ইন্টারেস্ট কথাটার মধ্যেই যে আমরা একটা ফরেন ইনভেস্টমেন্টকে কেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলছি, সেই এক্সপ্লানেশনটা আছে। যে লাস্টিং ইন্টারেস্টটা বলতে আমরা কি বুঝছি? যখন একটা ফরেন ইনভেস্টর একটা হোস্ট কান্ট্রির কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, তো সেই ক্ষেত্রে সেই কোম্পানির ভোটিং পাওয়ার যদি অ্যাটলিস্ট 10% অর মোর দ্যান 10% ভোটিং পাওয়ার হোল্ড করে, ভোটিং পাওয়ার অ্যাকচুয়ালি আমরা শেয়ার পার্সেন্টেজ অনুযায়ী কাউন্ট করি যে ওই কোম্পানির কত পার্সেন্ট শেয়ার হোল্ড করছে। যে অ্যাটলিস্ট 10% শেয়ার যদি হোল্ড করে তাহলে সেটাকে আমরা লাস্টিং ইন্টারেস্ট বলছি। মানে এটা অ্যাকচুয়ালি। দর্শক, আমরা সরাসরি ছিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজিত এক কর্মশালায়। এবারে জানাবো স্বর্ণের বাজারের খবর। দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 2,508 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,32,930 টাকা। বৃহস্পতিবার সকাল থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,22,490 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,91,056 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,56,064 টাকা নির্ধারণ করা হয়েছে। আর এদিকে বিশ্ববাজারে আজ 1 আউন্স স্বর্ণের দাম $4,300 উপরে। যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক সইয়ের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরেক দফা কমেছে। ব্যারেল প্রতি তেলের দাম এবার $79 থেকে কমে $77 নেমে এসেছে। মার্কিন WTI তেলের দামও 2% বেশি কমে এখন $74 বিক্রি হচ্ছে, $74 বিক্রি হচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকেই তেলের দাম উঠেছিল ব্যারেল প্রতি সর্বোচ্চ $118। এদিকে চাহিদা সামলাতে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের মজুতও কমতে শুরু করেছে। শেষ সপ্তাহে অপরিশোধিত তেলের মজুদ আরও 83,30,000 ব্যারেল কমেছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে প্রায় দ্বিগুণ। এ নিয়ে গত 9 সপ্তাহে মোট 5,20,00,000 ব্যারেল তেল কমেছে।
যুদ্ধ, নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক সংকটে দীর্ঘদিন ধরে চাপে থাকা ইরানের সামনে এবার খুলতে পারে $300 বিলিয়ন বিশাল বিনিয়োগ তহবিলের দরজা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, তহবিলের অর্ধেকের বেশি অর্থ নিশ্চিত হয়েছে এর মধ্যেই। এখন প্রশ্ন হলো, কেন এত মোটা অঙ্কের তহবিল দেবে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা, আর এর অর্থই বা কিভাবে ব্যবহার করবে তেহরান? আগামী 19 জুন সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সেই চুক্তির অংশ হিসেবে তেহরান পুনর্গঠনের জন্য $300 বিলিয়ন তহবিল পেতে পারে ইরান। বৈশ্বিক জ্বালানি সংকট ও বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করা যুদ্ধের অবসানে বৃহত্তর সমঝোতার অংশ হিসেবেই এই উদ্যোগের কথা সামনে এসেছে। এই তহবিলের নাম হবে রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড। তবে এটি কোনো ক্ষতিপূরণ নয় কোনো বিদেশি অনুদান। এই অর্থ আসবে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় আরব দেশ, এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন বেসরকারি কোম্পানি ও বিনিয়োগকারীদের কাছ থেকে। এই তহবিলের মূল উদ্দেশ্য হল ইরানে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পুনরুজ্জীবিত করা, এছাড়া দেশটিকে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে পুনরায় যুক্ত করা। বিনিয়োগকারীরা মনে করছেন, নিষেধাজ্ঞা শিথিল হলে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি ভান্ডার ইরানে নতুন ব্যবসা ও বিনিয়োগের বিশাল সুযোগ তৈরি হবে। এই অর্থ ব্যয় করা হবে ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার, বিমানবন্দর, বিদ্যুৎ অবকাঠামো, শিল্প কারখানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনা পুনর্গঠনে। পাশাপাশি নতুন শিল্প ও জ্বালানি প্রকল্পেও অর্থায়ন করা হবে। তবে অর্থ পাওয়ার জন্য ইরানকে কয়েকটি কঠিন শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি সীমিত করা, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলা ও আন্তর্জাতিক তদারকি মেনে নেয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, চূড়ান্ত শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই তহবিল কার্যকর হবে না। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আগামী 60 দিনে পুরো কাঠামো ও বিনিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। রোকসানা রিমি, স্টার নিউজ। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির কারণে মেমোরি চিপের দাম অস্বাভাবিক বাড়ায় নিজস্ব পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। এআই সার্ভারের উচ্চ চাহিদার বিপরীতে চিপ সরবরাহ কমায় চিপের দাম বেড়েছে। এর প্রভাব পড়বে অ্যাপেলের পণ্যেও। আইফোন 17-এর সাফল্যের পর আগামী সেপ্টেম্বরে আইফোন 18 সিরিজ ও প্রথম ফোল্ডেবল ফোন আসার আগেই অ্যাপেলের সব পণ্যের দাম বাড়তে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জোয়ারে বিশ্বজুড়ে মেমোরি চিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপেলের ওপর। স্মার্ট ডিভাইসের অন্যতম প্রধান উপাদান DRAM ও স্টোরেজের খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় নিজেদের সব ধরনের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক চিপ বাজারে বর্তমান পরিস্থিতিকে অসহনীয় আখ্যা দিয়ে জানান, বাড়তি খরচের বোঝা সামলাতেই পণ্যের দাম বাড়ানো ছাড়া এখন আর কোনো উপায় নেই। এদিকে গ্রাহকদের মাঝে ডিভাইসের চাহিদা তুঙ্গে থাকার পাশাপাশি বাজারে সরবরাহ কমে যাওয়ার সুযোগে তবে অ্যাপল কোন পণ্যের দাম ঠিক কতটা বাড়াবে বা কবে নাগাদ বাড়াবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। তবে এমন এক সময় দাম বাড়ানোর প্রসঙ্গটি সামনে আসলো যখন আগামী সেপ্টেম্বরেই আইফোন 18 প্রো এবং প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ফোল্ডেবল মোবাইল বাজারে আসার কথা রয়েছে। এদিকে গত সেপ্টেম্বর বাজারে আসার পর থেকে আইফোন 17 সিরিজটি বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে চীনের বাজারে ব্যাপক চাহিদার কারণে 2026 সালের প্রথম 3 মাসে অ্যাপল ডিভাইসের বিক্রি আগের বছরের একই সময় তুলনায় বেড়েছে 17%। মায়েশিকা রহমান, স্টার নিউজ। এই ছিল স্টার বিস্টোরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।